where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকের পাঠ সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম। তো আমাদের প্রথমেই জানতে হবে সমান্তরাল সরলরেখা কাকে বলে বা ছেদক কাকে বলে। প্রথম হচ্ছে সমান্তরাল সরলরেখা বলতে আমরা বুঝি একই সমতলে অবস্থিত দুটো সরলরেখাকে যদি উভয় দিকে যত খুশি বর্ধিত করা যায়, যদি তারা কখনো মিলিত না হয়, তাহলে ওই সরলরেখা দুটোকে সমান্তরাল সরলরেখা বলে। আমরা আগে নিচু ক্লাসে এই সংজ্ঞাটা পড়েছি। এই সংজ্ঞার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে একই সমতলে থাকতে হবে। দুটো ভিন্ন সমতলে যদি সরলরেখা থাকে তাহলে কিন্তু সেটা সমান্তরাল হবে, এই কথা আমরা বলি না। একই সমতলে অবস্থিত দুটো সরলরেখাকে উভয় দিকে যত খুশি বর্ধিত করলে যদি তারা কখনো মিলিত না হয়, অর্থাৎ ওই সরলরেখা দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি সবসময় সমান থাকে, তাহলে ওই সরলরেখা দুটোকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। তাহলে আমি সংজ্ঞাটা লিখে রাখি, তোমরা নিজেরাও জানো। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখাকে উভয় দিকে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখাকে উভয় দিকে যত খুশি বর্ধিত করলে যদি কখনো মিলিত না হয়, তাহলে ওই সরলরেখা দুটিকে সমান্তরাল সরলরেখা বলে। এখানে গুরুত্বপূর্ণ একই সমতলে। ছবিটা কেমন? এই দুটো সরলরেখা, যেমন আমরা উদাহরণ হিসাবে রেল লাইনের কথাটা বলি, যে তারা দুটো রেল লাইন পাশাপাশি আছে, তারা কিন্তু কখনো মিলিত হবে না। তাহলে এই দুটো সরলরেখাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। ছেদক কাকে বলে? কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদক। ছেদক কাকে বলবো? একটা সরলরেখা যদি দুই বা তার অধিক সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে, একটি সরলরেখা যদি দুই বা তার অধিক সংখ্যক সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে ওই সরলরেখাটাকে আমরা ছেদক বলবো। যেমন তাহলে এবি আর সিডি এই দুটো সরলরেখাকে পিকিউ সরলরেখা ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পিকিউ সরলরেখাটি হবে ছেদক বা ভেদক। ছেদকও বলে, কখনো কখনো ভেদকও বলে। তাহলে ছেদকের সংখ্যাটা লিখে রাখি। ছেদক যে সরলরেখা
যে সরলরেখা দুই বা তার অধিক সরলরেখাকে একাধিক বিন্দুতে, যে সরলরেখা দুই বা তার অধিক সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। ছবিতে দেখালাম, এইটা হচ্ছে ছেদক হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই দুটো সরলরেখাকে যদি এই এবি, এই দুটো সরলরেখাকে সিডি পিকিউ সরলরেখা যদি ই এবং এফ বিন্দুতে ছেদ করে, তাহলে ছবিতে দেখো এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ। এই দুটো কোণকে বলা হবে একান্তর কোণ। এই কোণ আর এই কোণকে বলা হবে অনুরূপ কোণ। তাহলে এই দুটো হচ্ছে একান্তর কোণ, এই দুটোকে বলা হবে অনুরূপ কোণ। আর ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটো অন্তঃকোণ হচ্ছে এটা, এই যে স্টার দিয়ে রাখলাম। অর্থাৎ ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটো অন্তঃকোণ, এই যে এই দুটো হচ্ছে অন্তঃকোণ। এবার এটা হচ্ছে ছেদক হলে দুটো সরলরেখাকে অপর কোনো সরলরেখা ছেদ করলে যে যে কোণগুলো উৎপন্ন হয় তারা হচ্ছে নাম্বার ওয়ান, এই দুটো একান্তর কোণ, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো কোণ হচ্ছে ছেদকের একই পার্শ্বে অবস্থিত। আর এই ছবিতে এই কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। তোমরা দেখেছো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির বিপরীত বলে, বিপ্রতীপ কোণ বলে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের কোণগুলোকে বলা হয় পরস্পরের বিপ্রতীপ কোণ। এবার আমরা আজকের যে বিষয়বস্তু তাকে বলেছি সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম। সমান্তরাল সরলরেখা কি জিনিস সেটা বললাম, ছেদক কি জিনিস সেটা বললাম। এবার সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কি কি ধর্ম আছে সেটা আগে লিখি। দুটি সরলরেখা সমান্তরাল হলে দুটি সরলরেখা সমান্তরাল হলে নাম্বার ওয়ান ধর্ম, একান্তর কোণ সমান হবে। একান্তর কোণ সমান হবে, অর্থাৎ এবি আর সিডি, এটা পি কিউ আর এটা হচ্ছে ইএফ। এবি এবং সিডি এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, নাম্বার ওয়ান একান্তর কোণ সমান হবে। ছবি অনুযায়ী কি হবে, কোণ এ ই এফ কোণ ইজ ইকুয়াল টু কোণ ই এফ ডি কোণ। উল্টো হতে পারে, দুজোড়া একান্তর কোণ থাকে, এটা এর সাথেও সমান হবে। তাহলে আমাদের কি দুটো সরলরেখা সমান্তরাল হলে এক জোড়া মানে এক জোড়া একান্তর কোণ, মানে একান্তর কোণগুলি সমান হবে। এটা হচ্ছে প্রথম ধর্ম। দুই নম্বর ধর্ম, অনুরূপ কোণ সমান হবে। অনুরূপ কোণ সমান হবে। নাম্বার অনুরূপ কোণ সমান হবে কথাটির মানেটা কি, অর্থাৎ দেখো এইটা হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ কোণ পি ই বি সমান কোণ ই এফ ডি। পি ই বি কোণ সমান ই এফ ডি কোণ, এই দুটো অনুরূপ কোণ সমান হবে। নাম্বার তিন,
ছেদকের একই পার্শ্বে অবস্থিত প্রথম ধর্মটা হচ্ছে কি, দুটো সরলরেখা যদি সমান্তরাল হবে, মানে সমান্তরাল হয় বা সমান্তরাল হওয়ার শর্ত যদি বলি, সেটা হচ্ছে কি একান্তর কোণ সমান হবে, 2 নম্বর অনুরূপ কোণ সমান হবে, 3 নম্বর ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি হবে। 3 নম্বর হচ্ছে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এই তিনটে ধর্ম আছে, দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় এই তিনটে ধর্ম আছে। বিপরীত ক্রমে যদি দুটো সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করে, তার ফলে যদি এই ধর্মগুলোর যে কোনো একটা মিলে যায়, বিপরীত ক্রমে আমরা বলতে পারবো ওই দুটো সরলরেখা সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হলে যেমন এই তিনটা ধর্ম হয়, ঠিক সেই রকম দুটো সরলরেখার ক্ষেত্রে যদি এই ধর্মগুলোর যে কোনো একটা মিলে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো ওই সরলরেখা দুটি সমান্তরাল হবে। তাহলে এটা আর লিখলাম না। তার মানে যদি দেখা যায় ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ ই এফ ডি কোণ যোগ কোণ এফ ই বি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি এই ধর্মটা মেলে তাহলেও বলবো এবি আর সিডি সমান্তরাল। যদি এই ধর্মটা মেলে অনুরূপ কোণ সমান, তাহলেও বলবো এবি আর সিডি সমান্তরাল। যদি এই একান্তর কোণ মেলে তাহলেও আমরা বলবো যে ওই সরলরেখা দুটি সমান্তরাল। এবার এই ধর্ম প্রয়োগ করে আমরা কিছু অঙ্ক করব, যেটা প্রয়োগ বলে সেইটা আমরা করে দেখাবো। এবার দেখো, এবার আমাদের পেজ নাম্বার 89, এটা ভুল হতে পারে কারণ পুরনো বই নতুন বই পাল্টে যায়। আমাদের 7 নম্বর প্রয়োগ দেওয়া আছে, এবি আর চিত্রে এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা। এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা, আর এখানে পি কিউ আর এই দুটো কোণ, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি দেওয়া আছে। এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা, আর কোণ এ পি কিউ কোণ সমান 30 ডিগ্রি, কোণ কিউ আর সি কোণ সমান 40 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে কোণ পি কিউ আর। আমাদের উপপাদ্য, যখন আমরা জ্যামিতির প্রয়োগ করি বা জ্যামিতির উপপাদ্য করি, তখন আমরা একটা জিনিস সবসময় গুরুত্ব দিয়ে খেয়াল করি যে আমাদের কি কি দিয়ে দিয়েছে, তারপর খেয়াল করি কি বের করতে দিয়েছে, তারপরে ভাববো কি করে বার করব। আগেই কিন্তু ভাববো না কি করে বার করব। প্রথম আমাদের কাজ কি কি দিয়েছে, দিয়েছে ছবিতে এই কোণ আর এই কোণটা দেওয়া আছে। এবার আমাকে কি বের করতে বলেছে, কোণ পি কিউ আর, এই কোণটার মান নির্ণয় করতে বলেছে আমাদের। এবার ওই কোণটা বের করতে গেলে আমরা কি করে বের করব। এই সমস্ত জ্যামিতির প্রয়োগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা অঙ্কন সঠিকভাবে করা। এখানে যেটা অঙ্কন করতে হবে, এই কিউ বিন্দু দিয়ে এবির সমান্তরাল সরলরেখা অঙ্কন করে দিতে হবে। কিউ বিন্দু দিয়ে এবির সমান্তরাল সরলরেখা ইএফ অঙ্কন করি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, যেহেতু এবি আর ইএফ সমান্তরাল সরলরেখা, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ আমরা এখনই বললাম দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণটা সমান হবে। এই কোণ আর এই কোণ সমান একান্তর কোণ বলে। তারপর দেখো, এই দুটো যেহেতু সরলরেখা সমান্তরাল, তাহলে অঙ্কন করেছি এর সাথে সমান্তরাল, তাহলে সেটা এর সাথেও সমান্তরাল হবে। সমান্তরাল সরলরেখা দুটোর সঙ্গে, সমান্তরাল সরলরেখা দুটোর যে কোনো একটার সঙ্গে কোনো একটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে সেই সরলরেখাটি বাকি সরলরেখার সাথেও কিন্তু সমান্তরাল হবে। তাহলে আমি এর সাথে সমান্তরাল অঙ্কন করেছি, তাহলে এই সরলরেখাটা এর সাথেও সমান্তরাল হবে। আবার দেখো, একই জিনিসই, এটা এর সাথে সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান। কেন? একান্তর কোণ বলে।
তাহলে এই কোণটা এর সাথে সমান হলো, দ্যাট ইজ 40 ডিগ্রি, এই কোণ এর সাথে সমান হলো 30 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল যেটা, সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে কোণটা কত হলো? 70 ডিগ্রি। হ্যাঁ, দেখো এবার আমরা কি করব, আমি তো এটা মুখে বলে দিলাম যে কত মান হবে, এবার লেখাটা হতে হবে। দু রকম হয় আমাদের পরীক্ষাতে, এখন 3 রকম জিনিস হচ্ছে। এমসিকিউ শুধু উত্তর করলেই হবে, তাহলে তোমাকে মনে মনে ভেবে নিয়ে উত্তরটা লিখে দিলেই হয়ে গেল। তারপরে আছে শর্ট অ্যান্সার টাইপ, সেখানে কিন্তু লিখে করতে হয়, 2 নম্বর থাকে। আর যেখানে তো সাবজেক্টিভ থাকবে, অঙ্ক করেই দেখাতে হবে। তো আমি যেহেতু জানি না কোনটা কোন টাইপের মধ্যে এখানে পড়ছে, আমি কিন্তু লিখেই দেখাচ্ছি যে কি করে লিখে তুমি অ্যান্সারটা বার করবে। প্রথমে অঙ্কন, অঙ্কন কিউ বিন্দু দিয়ে, কিউ বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল, কিউ বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল এফ অঙ্কন করি। এবার যেহেতু এটা অঙ্কন করলাম, তো যেহেতু এবি সমান্তরাল এফ এবং পি কিউ ছেদক, যেহেতু এবি সমান্তরাল এফ এবং পি কিউ ছেদক, অতএব কোণ পি কিউ এফ কোণ পি কিউ এফ, পি কিউ এফ সমান একান্তর কোণ এ পি কিউ সমান 30 ডিগ্রি। এবি সমান্তরাল এফ এবং পি কিউ ছেদক, অতএব কোণ পি কিউ এফ কোণ ইজ ইকাল টু একান্তর এত ইজ ইকাল টু 30 ডিগ্রি কোণ। আবার যেহেতু সিডি সমান্তরাল ই এফ এবং কিউ আর ছেদক, দেয়ারফর কোণ এফ কিউ আর কোণ সমান একান্তর কোণ কিউ আর সি কোণ। একান্তর কিউ আর সি কোণ ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণটা আমরা পেয়ে গেলাম। আমাদের বের করতে বলেছে, তাহলে এই যে আমি এটা লিখে দেখালাম, এটা যদি বড় কোশ্চেন হয় তাহলেও যেভাবে লিখবো, ছোট কোশ্চেনের ক্ষেত্রেও একই লেখা লিখতে হবে, শুধু এমসিকিউ এর ক্ষেত্রে উত্তরটা লিখতে হবে। তখন তো তোমাকে তো ভাবতেই হবে এই কোণ এই কোণের সাথে সমান 30 ডিগ্রি, এই কোণ এই কোণের সাথে সমান 40 ডিগ্রি, অতএব যোগফল 70 ডিগ্রি লিখে দিলাম। কোনো কিছু দরকার নাই, কী করে করলা দেখার তো প্রয়োজন হবে না, শুধু উত্তরটা লিখে দিলেই হবে এমসিকিউ এর ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমাদের আসবে কোণ পি কিউ আর কোণ সমান কোণ পি কিউ এফ কোণ যোগ কোণ ই কিউ আর কোণ। পি কিউ এফ কোণ সমান 30 ডিগ্রি, এফ কিউ আর কোণ সমান 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। দেখো এবার আমরা করব 11 নম্বর অঙ্ক, পেজ 90, পেজ 90। সেটা হচ্ছে প্রমাণ করি 11 নম্বরে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ বিডি কোণকে সমদ্বিখণ্ডিত করে। কোনো কোণকে একটা সরলেখা সমদ্বিখণ্ডিত করে, এটা তোমরা কোনো কিন্তু ক্লাস 6-এ অঙ্কন করেছিলে। একটা সরলরেখা একটা কোণকে বা একটা কোণকে তোমরা সমদ্বিখণ্ডিত করতে শিখেছিলে। আগে সেটা দেখি কিভাবে তোমরা সমদ্বিখণ্ডিত করেছিলে। এই হচ্ছে কোণ, এই কোণটাকে এই সরলরেখা দিয়ে সমদ্বিখণ্ডিত করেছিলে। এর অর্থ এই কোণ দুটো সমান, অর্থাৎ এবিসি কোণের ক্ষেত্রে যদি এবিসি কোণের ক্ষেত্রে বিই সরলরেখাটি হবে সমদ্বিখণ্ডক, ওই কোণের সমদ্বিখণ্ডক। এটার অর্থ কোণ এ বি এফ কোণ সমান কোণ এফ বি সি কোণ। এই দুটো কোণ হচ্ছে সমান। তাহলে কোনো একটা কোণকে কোনো একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এই কথাটির অর্থ ওই কোণের ওই সরলরেখাটার সন্নিহিত যে কোণগুলো উৎপন্ন হবে, অর্থাৎ ওই সরলরেখা সংলগ্ন যে কোণগুলো তৈরি হয় সেই কোণগুলো সমান হবে।
তো আমাদের এখানে কোশ্চেনে বলেছে একটা সামন্তরিকের ক্ষেত্রে বলছে এসি কর্ণটা কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণ দুটো সমান। তাহলে প্রমাণ করতে হবে এই দুটো কোণও সমান হবে, অর্থাৎ এসি সরলরেখা বিসিডি কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এসি সরলরেখা যদি বিএডি কোণকে সমদ্বিখণ্ডিত করে তাহলে কিন্তু এসি সরলরেখা বিসিডি কোণকেও সমদ্বিখণ্ডিত করবে। এইটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার ক্ষেত্রে যেটা দরকার সেটা প্রথম বললাম, একটা সরলরেখা একটা কোণের সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায় সেটা আমরা প্রথমে বলেছি। তারপরে আসছি সামন্তরিক কাকে বলে। সামন্তরিক কাকে বলে তোমরা হয়তো বলার সময় গুলিয়ে ফেলো। সেটা হচ্ছে সামন্তরিকের সংজ্ঞা বলতে আমরা বুঝি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে কিন্তু আমরা সামন্তরিক বলি। তোমরা বলার সময় এটা বলো যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান, সেগুলো কিন্তু সংজ্ঞা নয়, সেগুলো হচ্ছে ধর্ম। অর্থাৎ সামন্তরিকের সংজ্ঞা ধরে নিয়ে প্রত্যেকটা ধর্ম আমরা কিন্তু প্রমাণ করতে পারবো। ওটা ক্লাস 9-এ প্রথম উপপাদ্যই তাই। তাহলে আমরা সামন্তরিকের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে তাহলে আমাদেরকে বলতে হবে সামন্তরিকের সংজ্ঞা কিন্তু কি হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। এটা হচ্ছে সংজ্ঞা, এর কোনো চেঞ্জ নেই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে আমরা কোনো কোণের সমদ্বিখণ্ডক বলতে কি বুঝি সেটা বুঝলাম, আর সামান্তরিক বলতে কি বুঝলাম সেটা জানলাম। এবার এটা প্রয়োগ করে আমরা এই 11 নম্বর অনুশীলনীটা আমরা করব। দেখো, তাহলে এটা লিখে রাখো, কারণ তোমরা যে সংজ্ঞাগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম বলো, সঠিক সংজ্ঞা কিন্তু এটা। যেগুলো বলো সংজ্ঞার সাথে কিছু কিছু ধর্ম তোমরা মিলিয়ে দাও। ধর্ম আলাদা জিনিস আর সংজ্ঞাটা আলাদা জিনিস। দেখো, এসিটা এই কোণের সমদ্বিখণ্ডক, কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক। এটা হচ্ছে পেজ 89, পেজ হচ্ছে 90, নাম্বার 11। এসিটা এই কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এটা এই কোণ সমান। আমাকে প্রমাণ করতে হবে এটা। আমরা সামন্তরিকের মানে আমরা উপপাদ্যের ক্ষেত্রে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কি দেওয়া আছে লিখি, তারপর কি প্রমাণ করতে হয় সেটা লিখি, তারপর যদি কোনো অঙ্কন থাকে সেই অঙ্কনটা করি, তারপরে আমরা প্রমাণটা শুরু করি। এই হচ্ছে 4টে ধাপ। কি দেওয়া আছে, কি বের করতে হবে, অঙ্কন থাকলে অঙ্কনটা করি, তারপর লাস্ট ধাপে আমরা যে কাজটা করি সেটা প্রমাণটা শুরু করি। আগে আমি প্রমাণটা মুখে বলে দিচ্ছি, তারপর লিখে দিব। দেখো, এটা যদি এর সাথে সমান্তরাল হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ বলে। এই বাহুর সাথে সমান্তরাল, সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এই বাহুর সাথে সমান্তরাল, আর এটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান। আবার এটা এর সাথে সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা এর সাথে সমান হলো, এটা এর সাথে সমান হলো। কিন্তু কোশ্চেনে বলেছে এই দুটো সমান, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ এসি সরলরেখা কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক হবে, এসি সরলরেখা কোণ বিসি এর সমদ্বিখণ্ডক হবে। তাহলে দেখে নাও,
এ বি সি ডি সামান্তরিকের কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক এবিসির সামান্তরিকের কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক এসি। এটা হচ্ছে দাবা আছে, প্রমাণ করতে হবে, এসি কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে এসি কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক। এবার এখানে অঙ্কন দরকার হবে না, প্রমাণ শুরু। যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, তাহলে কোণ বি সি এ সমান একান্তর। আমরা আগেই বলে নিয়েছি কি, দুটো সরলরেখার সমান্তরাল হলে কি হবে, কোণ বিসিএ সমান একান্তর কোণ সি এ ডি। আবার যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, অতএব কোণ বিএসি সমান কোণ এসি ডি। একান্তর কোণ এসি বিএসি কোণ সমান একান্তর কোণ এসি ডি। কিন্তু এই দুটো কোণ সমান, কিন্তু কোণ বিএসি সমান কোণ সিএডি। কোণ বিএসি সমান কোণ সিএডি কেন? কেন সমান? যেহেতু এসি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক। যেহেতু এসি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। দেখো কোণ বিএসি, কোণ বিএসি তার মানে এটা সমান কোণ সিএডি মানে এটা। তাহলে এই দুটো সমান, তাহলে বিসিএ কোণ সমান কত হবে? এসিডি কোণ। তাহলে এইটা আর এইটা আমাদের সমান বলে দিয়েছে। অতএব আর আমরা ওই দুটো সরলরেখার সমান্তরাল পেলাম কি করে? যেহেতু সেটা হচ্ছে সামান্তরিক, দেয়ারফর 1 এবং 2 হতে পাই কোণ বিসিএ সমান কোণ বিসিএ সমান কোণ এসিডি। বিসিএ সমান এসিডি। অতএব এসি কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক। দেখো এবার 12 নম্বরটাতে দেখো, একটা সামান্তরিকের যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, একটি সামান্তরিকের যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, এই কোণটা যদি সমকোণ হয় তাহলে বলছে সবগুলো কোণ সমকোণ হবে। কি কারণ? আমরা সমান্তরাল সরলরেখার ধর্মে দেখলাম একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটো অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে
এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে এই দুটো কোণের যোগফল, ছেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। একই পদ্ধতিতে এটা এর সাথে সমান্তরাল, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি হবে। আবার এটা এর সাথে সমান্তরাল, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই শর্ত সাপেক্ষে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেই সামান্তরিকটা কিন্তু আয়তক্ষেত্র হবে। তার মানে আমাদের মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস তারা প্রত্যেকেই কিন্তু সামান্তরিকের মধ্যে পড়ে। এরকম নয় যে আয়তক্ষেত্র হলে সামান্তরিক হবে না। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র সামান্তরিক, রম্বসও হচ্ছে সামান্তরিক। এরা বিশেষ সামান্তরিকের ওপরে বিশেষ ধর্ম ইউজ করলে তবে তারা হচ্ছে কি এক একটা করে নতুন চতুর্ভুজ তৈরি হবে। সেটা হচ্ছে কখনো আয়তক্ষেত্র হবে, কখনো বর্গক্ষেত্র হবে, কখনো রম্বস হবে। যেমন সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে। অর্থাৎ ওই শর্ত সাপেক্ষে ওই আয়তক্ষেত্রটি, ওই সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে। তাহলে আমরা কি করে প্রমাণ করব? এখানে কি দেওয়া আছে? এ বি সি ডি একটি সামান্তরিক। কি দেওয়া আছে? কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কোণ বি এ ডি সমান কোণ এ ডি সি সমান কোণ ডি সি বি সমান 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। প্রমাণ করব কি করে? প্রমাণ করব আমরা আগেই লিখে নিয়েছি। প্রমাণ করব আমরা আগেই বলে দিয়েছি সমান্তরাল সরলরেখার ধর্ম কি কি হয়। তিনটে ধর্ম ওখানে বারবার বলছি। দুটো সরলরেখা সমান্তরাল হলে ওই তিনটে ধর্মের প্রতিটি প্রযোজ্য হবে। উল্টো বিপরীত ক্রমে আমরা বলবো যে যদি কোনো ক্ষেত্রে একটা ধর্ম মিলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই সরলরেখা দুটো বিপরীত ক্রমে ওই সরলরেখা দুটি সমান্তরাল হবে। তাহলে প্রমাণ হচ্ছে যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এবি ছেদক, দেয়ারফর কোণ বিএডি যোগ কোণ এবিসি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিএডি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিএডি সমান 90 ডিগ্রি। কোণ বিএডিটা পেয়ে গেলাম। তারপর যেহেতু এটার সাথে সমান্তরাল, এবার যেহেতু এবি সমান্তরাল ডিসি, এডি ছেদক, অতএব কোণ এ ডিসি যোগ কোণ বিএডি সমান 180 ডিগ্রি। অতএব এডিসি কোণ আমরা জানি, এডিসি কোণ কোণ এডিসি কোণ ইজ ইকুয়াল টু বিএডি কোণ 90 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি হবে। থার্ড রিলেশনটা কি? এবার এই কোণটা আনতে হবে। যেহেতু এবি এই দুটোর যোগফল, যেহেতু এবি সমান্তরাল ডিসি আর বিসি, দাঁড়াও ভুল লিখে ফেললাম। এবার এই দুটো কোণ লাগবে, তাহলে এডি সমান্তরাল বিসি আর ডিসি ছেদক, অতএব কোণ এ ডি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ যোগ ডি সি বি কোণ সমান 180 ডিগ্রি। এডিসি জানো, ডিসি বি কোণটা তুমি জেনে যাবা। দেয়ারফর ডি সি বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা দেখছি যে প্রত্যেকটা সামান্তরিকের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলো। এবার আমরা পরের চ্যাপ্টার শিখব ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের হচ্ছে সম্পর্ক। ত্রিভুজের দুটো বাহু এবং তাদের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক। এইটা জানতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সর্বসমতা। সর্বসমতা জানতে হবে। দুটো জ্যামিতিক চিত্রকে যদি একটাকে অপরটার উপর আমরা বসিয়ে দিই,
যদি তারা সম্পূর্ণরূপে মিলে যায় তাহলে ওই জ্যামিতিক চিত্র দুটোকে বলা হয় সর্বসম। দুটি জ্যামিতিক চিত্রের যে কোনো একটাকে যদি অপরটার উপর বসিয়ে দিই, যদি তারা সম্পূর্ণরূপে মিলে যায় তাহলে ওই জ্যামিতিক চিত্র দুটোকে বলা হবে সর্বসম জ্যামিতিক চিত্র। যেমন এই একটা ত্রিভুজ আছে, এখানে আর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাকে যদি এই ত্রিভুজের উপর বসিয়ে দিই, যদি তারা সম্পূর্ণরূপে মিশে যায় তাহলে আমরা বলবো ওই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এটা হচ্ছে কি সংজ্ঞা। এবার সর্বসমতার তিনটে স্বতঃসিদ্ধ আছে আমাদের এখানে এই চ্যাপ্টারে। যেটা আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি অপর ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাথে সমান হয়, তার মানে এই ত্রিভুজের দুটো বাহু এই বাহুর সাথে সমান, এই বাহুর সাথে সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে আমরা বলবো ওই ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কিন্তু সর্বসম বলবো। একটা ত্রিভুজের দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের যদি সমান হয় তাহলে আমরা বলবো ওই ত্রিভুজ দুটো সর্বসম। এটা হয় সর্বসমতার প্রথম স্বতঃসিদ্ধ আমাদের এই চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারটা মানে এই স্বতঃসিদ্ধটা ইউজ করে আমরা দেখব একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে ওই বাহুর বিপরীত কোণগুলি সমান হবে, বা একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে ওই কোণের যেটা দুটো বিপরীত বাহু তারা সমান হবে। এইটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইটা। তাহলে আমরা সর্বসমতার যেটা স্বতঃসিদ্ধ এখানে আমরা প্রয়োগ করব সেটা একেবারে লিখে নিই। একটি ত্রিভুজের দুটি বাহু একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ একটি ত্রিভুজের দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই স্বতঃসিদ্ধ প্রয়োগ করে আমরা আজকের পাঠটা করব দুটো ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক কী হবে, অর্থাৎ কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে সেই বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, এটা আমরা প্রমাণ করব। মনে রাখবে কোনো ত্রিভুজ যদি সর্বসম হয়, এটা তো প্রথমে সংজ্ঞা দিলাম, সর্বসমতার স্বতঃসিদ্ধ বললাম, সর্বসম হলে কি উপকার হবে। যে দুটো ত্রিভুজ সর্বসম হবে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ বাহু বলতে বুঝি যে কোণগুলো সমান তার বিপরীত বাহু, আর যে অনুরূপ কোণ বলতে বুঝি যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ হচ্ছে সমান হবে। তো এই স্বতঃসিদ্ধটা তোমরা লিখে নিবে। এবার আমরা এটা প্রয়োগ করে ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক এবং কোণগুলোর মধ্যে সম্পর্ক আমরা তৈরি করব। দেখো, এবিসি একটা ত্রিভুজ। আমরা আগেই বলেছি উপপাদ্যের নিয়ম হচ্ছে কি দেওয়া আছে প্রথমে বলতে হবে, তারপর কি প্রমাণ করতে হবে বলতে হবে, অঙ্কন থাকলে অঙ্কন করতে হবে, তারপর আমরা আসব প্রমাণে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, কি দেওয়া আছে, এ বি সি একটি ত্রিভুজ যার এবি ইজ ইকাল টু এসি। এটা যার এবি ইজ ইকাল টু এসি এটা বলে দিয়েছে। প্রমাণ করতে হবে কোণ এসিবি সমান কোণ এবিসি। তাহলে কোনো ত্রিভুজ বাহু দুটো যদি সমান হয় তাহলে
ওই বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করব কি করে? আগে যে স্বতঃসিদ্ধটা লিখে দিলাম সেই স্বতঃসিদ্ধের সাহায্য নিয়ে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এবার অঙ্কন আছে, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করি তাহলে এই কোণ দুটো সমান হবে। অঙ্কন হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি। এবার প্রমাণ। প্রমাণ করার জন্য আমি যে কাজটা করব, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। দেখো কি করে। এই দুটো, এই ত্রিভুজের এই বাহুর সাথে সমান, এটা প্রশ্নে বলেছে। এটা হচ্ছে সাধারণ বাহু, দুজনেরই আছে। আর এই দুটো কোণ সমান আমরা অঙ্কন করেছি। তাহলে এই দুটো কোণ সমান আমরা অঙ্কন করেছি, এই দুটো বাহু হচ্ছে সমান প্রদত্ত, এটা হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম। এবার ত্রিভুজ দুটি সর্বসম হলে যে বাহুগুলো সমান তাদের বিপরীত কোণ, যেমন এই বাহুটা দুজনেরই সাধারণ বাহু, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এটা হচ্ছে এই ত্রিভুজের বাহু, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে। তাহলে আমাদের প্রমাণিত হলো এই দুটো ত্রিভুজ সর্বসম, অতএব ওদের বিপরীত কোণগুলো সমান হবে। দেখো, ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ ডিএসি এর মধ্যে, ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ ডিএসি এর মধ্যে এবি ইজ ইকাল টু এসি, এটা হচ্ছে প্রদত্ত। এডি সাধারণ বাহু, কোণ বিএডি ইজ ইকাল টু কোণ ডিএসি, এটা হচ্ছে অঙ্কন। অঙ্কন কারণ আমাদের উপপাদ্য মানে হচ্ছে যুক্তি, পরপর যুক্তি দিয়ে আমাকে সাজাতে হবে। যে কোনো কিছু বলবো তার সপক্ষে যুক্তি দিতে হবে। এবি ইজ ইকাল টু এসি হচ্ছে প্রদত্ত, এডি হচ্ছে সাধারণ বাহু, কোণ বিএডি ইজ ইকাল টু কোণ ডিএসি অঙ্কন। হ্যাঁ, অঙ্কন অনুসারে হয়েছে। অতএব ত্রিভুজ বিএডি, এটা আমরা বলে নিয়েছি, সর্বসম ত্রিভুজ ডিএসি। ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ ডিএসি। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলো। এবার সর্বসমতার শর্ত অনুযায়ী এই বাহু যেহেতু দুজনেরই সমান, অতএব এই বাহুর বিপরীত কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি। দেখো, এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, দুটো বাহু এবং তাদের বিপরীত কোণে। তার মানে আমরা দেখালাম বাহু সমান হলে বিপরীত কোণ সমান হবে। এবার উল্টোটা, যদি বিপরীত কোণ দুটো সমান হয় তাহলে বাহু দুটো সমান হবে। বাহু সমান হলে বিপরীত কোণ সমান হবে, বিপরীত কোণ সমান হলে তাদের বাহু দুটো সমান হবে। সেম জিনিস, সব কিছু সেম। এখানে শুধু কি হবে, অঙ্কনের ক্ষেত্রে দাঁড়াবে প্রদত্ত হচ্ছে কোণ, এটা আমাদের হয়ে গেল। এবার উল্টোটার ক্ষেত্রে কি হবে, এ বি সি কোণ সমান কোণ এ সি বি কোণ। প্রমাণের ক্ষেত্রে কি দাঁড়াবে, প্রমাণের ক্ষেত্রে এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এবি ইজ ইকাল টু এসি। অঙ্কন একই। দুটো ত্রিভুজকে আমি যখন সর্বসম প্রমাণ করব, দুটো ত্রিভুজকে যখন আমি সর্বসম প্রমাণ করব, তখন যে স্বতঃসিদ্ধটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে একটা ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহু, অপর ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহু যদি সমান হয় তাহলেও কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে দুটো বাহু, একটা দুটো কোণ একটা বাহু, একটা ত্রিভুজের দুটো কোণ একটা বাহু অপর ত্রিভুজের দুটো কোণ একটা বাহুর সাথে সমান হলে, যেমন এই কোণ আর এই কোণ সমান, আমরা সমদ্বিখণ্ড অঙ্কন করেছি, এই কোণ আর এই কোণ সমান, এটা প্রদত্ত আর এটা হচ্ছে সাধারণ বাহু, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমাদের এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর এই কোণের, তাহলে আমাদের কি হবে, যে এই কোণ আমাদের দাঁড়ালো এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এটা হচ্ছে সাধারণ বাহু, অতএব ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হবে। তাহলে আমাদের সেই নিয়ম অনুযায়ী এই বাহু আর এই বাহুটা কিন্তু আমাদের সমান হবে। তাহলে আজকে এখানেই থাকলো, হয়েছে সময়।